বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চমকপ্রদ এক অধ্যায়ে আপনাকে স্বাগতম। জানা অজানার এই বিশেষ সিরিজে আমরা নিখুঁতভাবে তুলে ধরছি স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের শাসনকাল, তাদের চ্যালেঞ্জ এবং সাফল্যের অজানা গল্পগুলো। আজকের পর্বে আমরা আলোচনা করব 1975 থেকে 1981 সালের ঘটনাবহুল ও নাটকীয় সময়কাল নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছিলেন, খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থান, রাজনৈতিক পরিবর্তন এবং শেষ পর্যন্ত জিয়াউর রহমানের মৃত্যু ঘিরে রহস্য, সবই থাকবে আজকের আলোচনায়। চলুন সময়ের পাতা উল্টে দেখা যাক সেই উত্তাল দিনগুলো। আমাদের এই বিশেষ সিরিজের আগের ভিডিওগুলো মিস করে থাকলে আই বাটন কিংবা ডেসক্রিপশন চেক করে দেখে আসার অনুরোধ রইল। 1975 সালের 5 নভেম্বর বাংলাদেশের রাজনীতির পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। মেজর জেনারেল খালিদ মোশাররফের নেতৃত্বে সেনা অফিসাররা এক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত করেন। খন্দকার মোশতাক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর শাসন ব্যবস্থার প্রধান। 6 নভেম্বর 1975 রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু এই পরিবর্তনও স্থায়ী হয়নি। পরদিন অর্থাৎ 7 নভেম্বর পুনরায় একটি পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। এই অভ্যুত্থান ছিল জিয়াউর রহমানের জন্য একটি বড় সুযোগ। তখন আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, আর জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। এক বছরের মধ্যে 1976 সালের 19 নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এপ্রিল 1977 আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আর তখন থেকেই জিয়াউর রহমানের শাসনকাল শুরু হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার 1.5 বছর পর 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তারই নেতৃত্বে বাংলাদেশের মধ্যে ডানপন্থী রাজনীতির নতুন এক ধারার সূচনা ঘটে। আওয়ামী লীগ, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, তাদের জন্য বিএনপি এক নতুন চ্যালেঞ্জ হয়ে ওঠে। জিয়াউর রহমান তার শাসন আমলে বাংলাদেশের সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনার সিদ্ধান্ত নেন। বিসমিল্লাহির রহমানির রাহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যোগ করেন। অবশ্য এই পদক্ষেপ ইসলামের প্রতি ভালোবাসা থেকে নাকি ইসলামপন্থী গোষ্ঠী ও সাধারণ জনগণের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা থেকে তা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়ক নতুন ধারা সৃষ্টির মাধ্যমে জাতিগত পরিচিতি এবং রাজনৈতিক ঐক্যের দিকে ইঙ্গিত দেন তিনি। জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই টালমাটাল। 1977 থেকে 1981 সালের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিন যাপন করতে বাধ্য হয়েছিল। যদিও তখন 1 কেজি চালের দাম ছিল মাত্র 2 থেকে 3 টাকা কেজি, ডাল ছিল 4 থেকে 5 টাকা কেজি, 50 পয়সায় পাওয়া যেত রুটি। এছাড়াও দুধ প্রতি লিটার কেনা যেত 3 থেকে 4 টাকায়। সেই সময়ের দ্রব্যমূল্য এখনকার তুলনায় অনেক কম ছিল, তবে জীবনযাত্রার মান তুলনামূলকভাবে নিম্নমানের ছিল এবং সাধারণ মানুষের জন্য দৈনন্দিন খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে। এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে জামায়াতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে এর মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি করে। যদিও তিনি কখনো ভারত বিরোধী ভূমিকায় যাননি, তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই 3টি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
এছাড়া জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। জিয়াউর রহমানের শাসন আমল নিয়ে যে অভিযোগটি সবচেয়ে বেশি সেটি হচ্ছে যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল কিংবা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল তাদের মন্ত্রিসভায় স্থান দেয়া। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমানের শাসন আমলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল সেটির অন্যতম সদস্য ছিল শাহ আজিজ। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দালাল আইনে গ্রেফতার করা হয় শাহ আজিজুর রহমানকে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে 1973 সালে মুক্তি লাভ করেন শাহ আজিজুর রহমান। অনেকেই মনে করেন স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন। তবে অনেকের ধারণা জিয়াউর রহমান সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনীতি ও সরকার পরিচালনা করতে চেয়েছিলেন। এটি ছিল জিয়াউর রহমানের কৌশলগত রাজনীতি। স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করা তার যতটা না আদর্শ ছিল তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কৌশল। জিয়াউর রহমানের শাসন আমলের একটি উল্লেখযোগ্য দিক ছিল 19 দফা কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল। জিয়াউর রহমানের সমর্থকদের মতে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ। 19 দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, ব্যক্তি খাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ইত্যাদি। এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা। তৎকালীন প্রেক্ষাপটে জিয়াউর রহমানের এসব কর্মসূচি গ্রামীণ রাজনীতিতে সাড়া ফেলেছিল। তবে জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার পদ্ধতি মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি। গ্রাম সরকার পদ্ধতি জিয়াউর রহমানের জন্য একটি সস্তা রাজনৈতিক ধারণাতে পরিণত হয়েছিল বলেও মনে করেন অনেকেই। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা করা হয়। তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন এবং প্রায় 1,500 সেনা সদস্যকে ফাঁসি দেন বলেও অভিযোগ রয়েছে। তার শাসনের এই কঠোরতা কিছু ক্ষেত্রে প্রশংসিত হলেও তা রাজনৈতিক অস্থিরতা ও বিরোধের সৃষ্টি করে। সেই সাথে সেনাবাহিনীতে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটি চাপা ক্ষোভ কাজ করতে থাকে। জিয়াউর রহমান সেনাবাহিনীতে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন জেনারেল মঞ্জুর ও জেনারেল এরশাদকে। তবে এরশাদের কূটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হয়, আর এরশাদ হয়ে ওঠেন জিয়ার প্রিয় ও বিশ্বস্ত ব্যক্তি। ফলে জিয়া এরশাদকে সেনাপ্রধান পদে নিয়োগ দেন এবং মঞ্জুরকে স্টাফ কলেজে বদলি করেন। এতে মঞ্জুর অত্যন্ত ক্ষুব্ধ হন। 1981 সালের 30 মে জিয়া চট্টগ্রামের সার্কিট হাউজে অবস্থান করছিলেন বিএনপির এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর জন্য। সেই রাতে জেনারেল মঞ্জুর সেনাবাহিনীর কয়েকজন কমিশনড অফিসারকে পাঠান জিয়াউর রহমানকে জিম্মি করে কিছু দাবি আদায়ের জন্য। রাত 4টায় 16 জন অফিসার সশস্ত্রভাবে সার্কিট হাউজে আক্রমণ করে। কর্নেল মাহবুব ও কর্নেল মতি ছিলেন এই আক্রমণের নেতা। আক্রমণের হাকডাক শুনে জিয়াউর রহমান রুম থেকে বেরিয়ে আসলে মেজর মুসলিম উদ্দিন জিয়াকে জানান, আপনাকে এখনই ক্যান্টনমেন্টে যেতে হবে। তখন জিয়াউর রহমান কিছু বলার আগেই কর্নেল মতি সাবমেশিন গান দিয়ে নির্বিচারে গুলি চালান, আর এতেই মর্মান্তিকভাবে পরলোক গমন করেন জিয়াউর রহমান। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ও মর্মান্তিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তনের সূচনা করে। 1975 থেকে 1981 সালের এই সময়কাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমানের উত্থান ও পতন, রাজনৈতিক পরিবর্তন এবং অভ্যুত্থান এসব ঘটনাই বাংলাদেশের রাজনীতির মৌলিক পরিবর্তন ঘটায়। বাংলাদেশের রাজনীতির উত্থান ও পতনের ইতিহাস নিয়ে নির্মিত আমাদের সিরিজের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাকি পর্বগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।